Hey guys, welcome back to our channel S1 vlog trip to Ayodhya part 1 vlogটা তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি তাদের জন্য পার্ট 1 এর লিংকটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য, তারপর আমরা চলে যাব হনুমানগড়িতে। তো চলো আমরা এগিয়ে যাই রেস্টুরেন্টের দিকে। চারিদিকে অর্নামেন্টসের দোকানই বেশি আছে। সামনে সাইনবোর্ড তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে হনুমানগড়ির ডিস্টেন্স হচ্ছে 600 মিটার, আর রাম মন্দিরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 100 মিটার। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। চলে এসেছে আমাদের আজকের ব্রেকফাস্ট, মশলা ধোসা আর ইডলি সাম্বার। বোন, বাবা আর আমি হচ্ছে মশলা ধোসা খাবো, আর ঠাকুমা ঠাকুরদা আর মা হচ্ছে ইডলি খাবে। মশলা ধোসার দাম কত বাবা? 100 টাকা। আচ্ছা, আর ইডলি? ইডলি 60 টাকা। আচ্ছা, তো আমরা টেস্ট করে দেখি কেমন খেতে। ধোসার টেস্ট ভালো, কিন্তু এখানে প্রত্যেকটা খাবারে কড়াইশুঁটি দেয়। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দেয়, তারপরে হনুমানগড়ির দিকে এগিয়ে যাই। এখন আমরা আছি রাজুস টি স্টলে। তো আমরা দুধ চা নিয়েছি। বাবা কেমন লাগলো? খুব সুন্দর চা। আচ্ছা, কত প্রাইস? 15 টাকা করে। 15 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, এবং চাটা সত্যি ভালো। হ্যাঁ, খুবই ভালো। জোরে বল। এমনিতে চা খাই না, আজকে প্রথমবার খাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে খাওয়া হয় না, কিন্তু এখানে শিখেছি। এরপর আমরা এগিয়ে যাচ্ছি হনুমানগড়ির দিকে। আর এত রোদ, এত গরম লাগছে যে কি বলবো, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে পুরো রাস্তার ধারে স্টল বসেছে, অর্নামেন্টসের, তারপর হচ্ছে ফুলের, রামলালার মূর্তির, বিভিন্ন রকমের স্টল বসেছে। তো আমরা যেদিনকে রিটার্ন যাব সেদিনকে আমরা কেনাকাটা করব। আর এখন চলো আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। আমরা ঠিক করেছি সামনের এই দোকান থেকে পুজোর ডালা কিনবো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, কত টাকার পুজো ডালা নেওয়া হয়েছে বাবা? আমাদের হচ্ছে 100 টাকা। 100 টাকার পুজো ডালা। চলো মন্দিরের দিকে এগিয়ে যাই। এখন আমরা ফার্স্টে যাচ্ছি, তোমাদেরকে আগেও হয়তো বললাম, এতে যাচ্ছি আমরা হনুমানজি মন্দিরে যাচ্ছি। হনুমান মন্দিরে বেশি দূর নয়, কাছেই আছে মন্দিরটা। আর এই দিকে কন্দমূল ফল বিক্রি হচ্ছে। শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ যখন বনবাসে গিয়েছিলেন তখন ওখানে এই ফলই খেতেন। আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো দেখা যাক কতক্ষণে আমরা মন্দিরের ভেতর ঢুকতে পারি। আর এইদিকে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি হনুমানজির দর্শন করার জন্য। প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের সেরকম কোনো কষ্ট হচ্ছে না, আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের 200 মিটার আগে থেকে লাইন শুরু হয়েছে, আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কত মানুষ দর্শন করার জন্য অপেক্ষা করছে। যেহেতু মন্দিরের ভেতর ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য আমরা ভেতরে ভিডিও করতে পারিনি। আর এই পথ দিয়ে সমস্ত দর্শনার্থীরা দর্শন করে বেরোচ্ছে। দূরে যে তোমরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে রামলালার মন্দির। চলো আমরা এবারে রামলালার মন্দিরের দিকে এগিয়ে যাই। প্রায়
35 মিনিট হয়ে গেল, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা আমাদের স্টলে ফিরে এসেছি আর আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে আর কি, জুতো দুটো। এরপর আমরা যাচ্ছি দশরথ মহলে, চলো যাই, এগিয়ে যাই। যেহেতু আমাদের খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আমরা প্ল্যানটা একটুখানি চেঞ্জ করেছি। আমরা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন আমরা রাম মন্দিরে যাব। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি রামলালার দর্শন করার জন্য। পৌঁছে গেছি আমরা রামলালার মন্দিরে। এটা হলো রাম মন্দিরের প্রথম প্রবেশদ্বার। এখানে রেলিং দেওয়া আছে ভিড় কন্ট্রোল করার জন্য, যাতে সবাই লাইন মেনটেন করে মন্দিরের দিকে এগিয়ে যায়। আমরা মন্দিরের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এখানে ব্যাগ স্ক্যান করা হয়, ব্যাগ স্ক্যান করা হলেই আমরা যেখানে জুতো রাখা হয় সেখানে চলে যাব। কি বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, আর এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখানে অনেক মানুষের ভিড় হলেও এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, তাই কারোর কোনো অসুবিধাও হচ্ছে না। সামনে যে কাউন্টার আছে ওখানে সমস্ত জিনিস রাখতে হবে, তুমি যা যা জিনিস এনেছো, যেমন জুতো, ব্যাগ, পার্স, তারপর গাড়ির চাবি, ডিজিটাল ক্লক। তারপর যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে রাখার জন্য আলাদা কাউন্টার আছে, ওখানে সমস্ত কিছু জিনিস রেখে তারপর তুমি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে। এখানে পোস্টারেও দেওয়া আছে আমরা কোন কোন জিনিসগুলো মন্দিরের ভেতর নিয়ে যেতে পারবো না, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমরা খুব ভালোভাবে রামলালার দর্শন করতে পেরেছি। আর কতক্ষণ লেগেছে তাও? আমাদের জুতো এবং লকারে এইসব লাইন দিয়ে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তবে যারা আপনারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, তারা যদি হোটেলে তাদের মোবাইল এবং অন্যান্য যেসব অর্নামেন্ট থাকবে বা স্মার্ট ওয়াচ সেগুলো যদি রেখে আসে তাহলে ভালো হয়, তাহলে সময়টা অনেকটাই কম লাগবে। না হলে এখানে লকার কাউন্টারে প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় লেগে যায়। হ্যাঁ, আর আরেকটা জিনিস, যাদের বাড়িতে গোপাল আছে তারাও মানে হোটেলে রেখে আসবে, কারণ ইভেন মানে গোপালও আর কি মানে অ্যালাউ নয় ভেতরে। তো যাই হোক, আর এখানে মহাপ্রসাদ আর এখানে একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করলাম যে সারাদিন ধরে ওই মার্বেল পাথরের ওপর রোদ পড়ছে, কিন্তু আমরা যে হাঁটলাম এতটুকু কষ্ট হয়নি, মানে মার্বেলগুলো গরম হয়নি। কিন্তু এর কারণটা কি, এর পেছনে সায়েন্টিফিক কারণটা কি আছে আমাদের জানা নেই। যদি আপনাদের কারোর জানা থাকে তো আপনারা এটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর মন্দিরের যদি কথা বলি, অসাধারণ তার যে মানে কারুকার্য, মানে খুব যত্ন সহকারে মন্দিরটাকে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানকার সিস্টেম খুব সুন্দর, একদম সামনে থেকে রামলালাকে দর্শন করলাম, মানে মনটা ভরে গেল। অনেক দিন ধরে যে মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সেটা আজ যে এইভাবে সফলভাবে আমরা দর্শন করতে পারলাম, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। আর যখন সবাই ওখান থেকে দর্শন করে ফিরবে তখন সবার হাতে ওই প্রসাদী হিসাবে একটা ছোট প্যাকেট দেওয়া হচ্ছে। আর যারা মনে ভাবছেন যে রামলালাকে কিছু ফুল মিষ্টি এসব অর্ঘ্য নিবেদন করবেন, তো তাদের বলবো এসব কিন্তু কিছুই আনার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে সিকিউরিটি চেক যেখানে হবে সেখানে কিন্তু এসব নিয়ে আপনাদের ঢুকতে দেবে না। শুধু খালি হাতে আসবেন, রামলালাকে দর্শন করবেন, নমস্কার করবেন, বেরিয়ে আসবেন। হ্যাঁ, আর ভিআইপি পাসের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে? ভিআইপি পাসের জন্য হচ্ছে 16 দিন আগে অনলাইনে বুক করা যায় রাত 12টার সময়। তবে সেই সময়টা খুব সামান্য, মিনিট 2-1-এর মধ্যে পুরো স্লট ফিল আপ হয়ে যায়। তো আমরা 2 দিন ট্রাই করেছি, আমরা পাইনি। তো তোমাদের কী লাগবে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্টস সেটা হচ্ছে ফটো আর হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? এই দুটো জিনিস সাথে রাখবে, যাতে মানে টাইম হলেই সঙ্গে সঙ্গে তোমরা নাম্বারটা বলে দেবে, হয়ে যাবে, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। আরেকটা হয় তৎকালে, যেটা হচ্ছে তোমরা মানে দর্শন করার আগের দিনকে ঠিক 9টা বাজবে তখন তোমরা করতে পারবে। সকাল 9টা নয়, রাত্রি 9টা। রাত্রি 9টার সময়, হ্যাঁ রাত্রি 9টার সময়।
আর হচ্ছে এইদিকে হচ্ছে পার্কিং এরিয়া আছে। তোমরা যারা এখানে অযোধ্যার কাছাকাছি থাকো, এখানে তোমরা পার্ক করতে পারো তোমাদের বাইক, গাড়ি, আর যা যা জিনিস আছে আর কি। এই সব দর্শনার্থীরা সব রামলালাকে দর্শন করে তারপরে হচ্ছে বেরিয়ে আসছে, হ্যাঁ। মন্দির থেকে বেরিয়ে এসে এবার বাইরে চলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম আছে এইদিকে, তার মিডলে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আর এটা সীতারসই, হ্যাঁ সীতারসই, ওখানে আপনার ভোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফ্রিতে রুটি, আলুর তরকারি আর একটা করে কোল্ড ড্রিঙ্কস ওনারা দিচ্ছেন। তবে যারা নিতে চান তারা এখানে লাইন দিয়ে তারা নিতে পারেন, এর জন্য কোনো পয়সা লাগে না। ওআরএস ছিল ওটা, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আচ্ছা, ওআরএস, আচ্ছা। যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিআইপি পাসের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে রুটি, তড়কা, স্যালাড, সব মিলিয়ে আমাদের পড়েছে 600 টাকা। লাঞ্চের পর ঠাকুমা ঠাকুরদা রুমে ফিরে গেছে, আর আমরা চলে যাচ্ছি দশরথ মহলের দিকে। চলে এসেছি আমরা দশরথ মহলের সামনে। রাজা দশরথের 4 পুত্রের বাল্যকাল এখানেই কেটেছিল। ত্রেতা যুগের সেই মহল এখনও দাঁড়িয়ে আছে। যদি এই দেওয়ালগুলো কথা বলতে পারত, তাহলে আমরা অনেক ইতিহাস জানতে পারতাম। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা পেরিয়ে বাঁ দিকে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, আর ডান দিকে হচ্ছে হনুমান মন্দির আছে। আর তোমরা দেখো এই মহলের কারুকার্য খুবই সুন্দর, আর এখানে বহু দর্শনার্থীর সমাগম ঘটেছে। রাজমহলের ভেতরে এই যে ব্যালকনি মতন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রানীরা বসতেন। সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে রাজা দশরথ বসে রাজ্য চালাতেন। ওখানে এখন শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের মূর্তি আছে। আর এই জায়গায় মন্ত্রীরা বসতেন। দুদিকেই ব্যালকনি মতন আছে, আর এই ভেতরের কারুকার্য খুবই সুন্দর। আমাদের দশরথ মহল ঘোরা হয়ে গেছে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি কনক মহলের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি কনক ভবনের দিকে। দশরথ ভবন থেকে বেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই দিকেই হচ্ছে কনক ভবনটা। চলো এগিয়ে যাই আমরা। এই হলো কনক ভবনের পার্কিং এরিয়া। তোমরা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে, এখানে তোমরা পার্ক করতে পারো। আর সামনে এখানে জুতো ছেড়ে, জুতো রেখে তোমরা পা ওয়াশ করে, এখানে জল দিয়ে ধোয়ার জায়গা আছে, ভবনের ভেতর প্রবেশ করতে পারো। দশরথ মহল থেকে কনক মহলের ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। রাজা দশরথ শ্রীরামচন্দ্রের বিয়ের পর শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার থাকার জন্য কনক মহল বানিয়েছিলেন। বন্ধুরা, তোমরা দেখো কি বিশাল এই জায়গাটা। আর এখানে প্রত্যেকটা রুমে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ আছে। শুধু যেখানে শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের মূর্তি আছে, শুধু আমরা সেই জায়গাটাই যাব। এরপর আমরা এগিয়ে যাচ্ছি সরজ নদীর দিকে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আমরা এখানে একটা ইলেকট্রনিক টোটো ভাড়া করে নিয়েছি। তোমরা যেখানেই যাও 20 টাকা ভাড়া নেবে। আমরা টোটো থেকে নেমেছি লতা মঙ্গেশকর চকে। এখান থেকে সরজ নদীর ডিস্টেন্স হচ্ছে 250 মিটার। আমরা রামকি পেরির পাশ দিয়ে হয়ে সোজা এগিয়ে যাব। এখানে একটা ক্যানেল করা আছে রেলিং দিয়ে ঘেরা, এটার নাম হচ্ছে রামকি পেরি। সরজু নদী থেকে একটা চ্যানেল করে এখানে আনা হয়েছে, যাতে ভক্তরা এখানে স্নান করতে পারেন। আর এদিকে হচ্ছে একটা বসার জায়গা আছে দর্শনার্থীদের বসার জন্য। আর এখানে অনেক স্ন্যাক্সের দোকানও আছে। মাঝখানে বয়ে যাচ্ছে সরজ নদী, দুই পাশে রেলিং দিয়ে ঘেরা, আর চারিপাশটা আলোর সাজে সেজে উঠেছে। খুবই সুন্দর দেখতে লাগছে, আর মাঝখান দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে। এখানে অনেক ফটোশ্যুট করার জায়গা আছে।
তবে এখানে আমরা বেশি সময় নষ্ট না করে সরোজ নদীর দিকে এগিয়ে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। চলে এসেছি আমরা সরোজ নদীর কাছে, যেখানে সন্ধ্যা আরতি হয়। আসার সময় আমরা দেখলাম সন্ধ্যা আরতির প্রদীপগুলো সাজানো হচ্ছে একটা রুমের মধ্যে। আর এই দিকে তোমরা দেখো অনেক মানুষের সমাগম হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। সবাই নদীর মধ্যে একটা উঁচু মতো জায়গা আছে, ওখানে বসেই দেখবে। চলো আমরাও ওখানে বসে সন্ধ্যা আরতি দেখব। এই জায়গাটা তো মাটির, আমরা বসলে আমাদের জামা প্যান্ট নোংরা হয়ে যেতে পারে, তাই আমরা 20 টাকা দিয়ে একটা প্লাস্টিক কিনে পেতে বসলাম। সারাদিন ঘোরাঘুরির পর আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তাই এবারে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। চলে এসেছে আমাদের রাতের ডিনার। ভাত, 2 করে রুটি, ওদিকে একটা তরকারি ছিল, পনির, ডাল আর স্যালাড। ওরা খাবার দাবার কেমন টেস্ট? ভালো ভালো। প্রাইস কি? 100 টাকা থাকবে। আচ্ছা, আর এক্সট্রা কী কী দিচ্ছে? তরকারি নিতে পারে, আর রুটি? রুটি 4টে রুটি। আচ্ছা, আর ভাত কি এক্সট্রা দেয়? না, আচ্ছা। এরপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিনের প্ল্যান হচ্ছে আমরা সরোজ নদীতে যাব, ওখানে গিয়ে স্নান করব, তারপর অযোধ্যা থেকে আমরা বেনারস যাব। তো আজকে ভিডিওটা এই অবধি। পার্ট 2 এর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।